এবার তো 4 নম্বর নাকি? যাই হোক, এখানে দেখো এই কোশ্চেনে আবার লজ অফ মোশনের কনসেপ্ট চলে আসছে। মানে পুলি ব্লক থেকে শান্তি নেই না, পুলি ব্লকের সিচুয়েশন থেকে কোথাও ছুটকারা নেই। এখানেও পুলি অ্যারেঞ্জ করে দিয়েছে। এই হলো ডায়াগ্রাম। এবার কি বলছে দেখো, সিচুয়েশনটায় যেটা বলেছে, বলছে ইন দ্য ফিগার শোন দ্য মাস অফ হ্যাঙ্গিং ব্লক ইজ m while that of the block resting on the floor is 3m। এটা m, এটা 3m। আর কি বলেছে, the floor is horizontal and frictionless and all pulleys are ideal, ভালো কথা। the system is initially held stationary, সেটাও ভালো কথা, with the inclined thread making an angle 30 degree with horizontal, এই যে 30 ডিগ্রি, এ 30 ডিগ্রিতে রয়েছে, বুঝতে পেরেছো? আর কি বলেছে, the blocks are now released from rest and allowed to move। The hanging block falls through a height 49 by 5 meter। এ নিচে পড়বে একটা হাইট which is 49 by 5 meter। অদ্ভুত একটা ভ্যালু। বিফোর হিটিং দ্য ফ্লোর, ও আচ্ছা, এই ফ্লোর পর্যন্ত, এইটা ফ্লোর পর্যন্ত হাইট, বুঝতে পারলে? ইনিশিয়াল পয়েন্ট থেকে যে হাইটটা পড়বে সেটা 49 by 5 মিটার। It is found that the value of theta becomes 60 degree when the hanging block hits the floor। বলছে find the speed with which hanging block hits the floor। তার মানে ইনিশিয়ালি স্ট্রিংটার যে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা প্রাইমারিলি 30 ডিগ্রি দেখানো হচ্ছে উইথ দ্য হরিজন্টাল, আর m1 এটাকে আমরা সুবিধার জন্য ab বলে নিই। তাহলে এটা যার মাস m, সেটা ফ্লোর থেকে যে হাইটটা আছে সেটা বোঝা যাচ্ছে কত, 49 by 5, কারণ কোশ্চেন বলছে যে 49 by 5 মিটার পড়ার পর ওটা ফ্লোরকে হিট করছে, হরিজন্টাল ফ্লোরকে। তার মানে ইনিশিয়ালি সেটা 49 by 5 মিটার ওপরে রয়েছে। আর যখন হিট করবে তখন এই যখন 49 by 5 নিচে আসবে, অবভিয়াসলি পুরো অ্যারেঞ্জমেন্টের স্ট্রিংয়ের সাথে কানেক্টেড যে ব্লকটা বি দেখছো সেটা কিছুটা এগিয়ে আসবে। তাহলে সেটা এগিয়ে আসার পরে যে ফাইনাল পজিশনটা বি এর থাকবে, দ্য মোমেন্ট ওয়েন এ উইল হিট দ্য ফ্লোর, সেই সময় স্ট্রিংয়ের অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি উইথ হরিজন্টাল। তাহলে বলছে হ্যাঙ্গিং ব্লক মানে ব্লক এ, যেটাকে আমরা এ দিয়ে বুঝছি, বুঝতে পেরেছ? তাহলে ব্লক এটা কত স্পিডে, তাই না, ব্লক এটা কত স্পিডে ফ্লোরটাকে হিট করবে, করো দেখি কত স্পিডে হিট করবে, দেখি কত স্পিডে হিট করছে। ততক্ষণ আমি একটু একটা চায়ের ব্যবস্থা করে নিই, চা খাওয়ার জোগাড়। কি করো না বলছো কেন? ও ক্যামেরাটা একটু ওপরে তুলবো, আচ্ছা আচ্ছা, আমি তার আগের লাইনটা পড়িনি তো, আমি ভাবছি তুমি বলছো স্যার করোনা করোনা। এখন করোনা শুনলেই তো, হ্যাঁ করোনা শুনলেই ভয় করে তো সকলের। আর আমরা তো করোনা করোনা করে অভ্যস্ত না। চলো করো, সলভ করো দেখি কেমন তোমাদের
বুদ্ধি কেমন হয়েছে দেখি। স্ক্রিন হোয়াইট হয়েছে, এই ব্যাঙের ছাতায় সব ভুলভাল লোকগুলোর ফোন এসে না মেজাজটা খারাপ করে দেয়। হ্যাঁ তাহলে বলো কত হচ্ছে, জট করে দেখি কে বলতে পারে। হ্যাঁ আমি বললাম যে এখানে যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, তাহলে তোমাকে কি কি দেখতে হচ্ছে। দেখো লজ অফ মোশন থেকে আমরা এইরকম অ্যারেঞ্জমেন্ট করেছি না, যে যখন একটা কানেক্টেড অ্যারেঞ্জমেন্টে একটা ব্লক মুভ করছে তার সাথে তার কানেক্টেড এন্ডে আরেকটা ব্লকের মুভমেন্ট কি হবে, মনে আছে কি না? একটা এন্ডের মুভমেন্টের সাথে অন্য এন্ডের মুভমেন্টকে কীভাবে রিলেট করে। ঠিক, তাহলে আমি যদি ধরে নিচ্ছি যে এইটা এইচ পড়ার পর যখন এইখানে আসবে তখন এর স্ট্রাইকিং ভেলোসিটি ধরে নাও ভি, তাহলে কারসপন্ডিং ভেলোসিটি 3m মাসটায় কত হবে, কারণ হ্যাঁ কনস্ট্যান্ট মোশন ইউজ করলে হবে। তা এটা যখন আমরা কি জানি যে যখন একটা পুলি মুভ করে, বলেছিলাম না কনসেপ্টটা, যখন একটা পুলি মুভ করবে প্রোভাইডেড মুভিং পুলিটার একটা এন্ডে স্ট্রিং কনস্ট্যান্ট থাকলে সেকেন্ড এন্ডে মোশনটা কত হবে, ডাবল হবে, তাই তো? তাহলে এটা যখন এই এন্ডটা যদি আমার ভি যে স্পিডে মুভ করবে, এই এন্ডটা তাহলে তার কত হবে, তাহলে টোটাল স্ট্রিং লেন্থটা তো কনস্ট্যান্ট না, তার মানে এই লেন্থটা যতটা বাড়বে এই এন্ডটা ততটা ডাবল হবে, তার মানে এই দিকে হবে আমার 2v। কিন্তু আমার তো এটা তাও কখন হবে, যখন আমার এই স্ট্রিংটা, মানে জিনিসটা আমি আবার করে বোঝাচ্ছি, দেখো এইটা হলো ইনিশিয়াল পজিশন অফ দ্য স্ট্রিং, এইটা যেটা 30 ডিগ্রি রয়েছে, এখানে আমার ব্লক বিটা অ্যাটাচ। এবার ফাইনাল কন্ডিশনে এখানে যে পুলিটা সেটা তো ফিক্সড, এই পুলিটা কি আর মুভ করছে না, তাহলে স্ট্রিংটা এরকম জায়গায় চলে আসছে, স্ট্রিংটা ব্লকটা যেটা অ্যাটাচ রয়েছে সেটা এরকম জায়গায় চলে আসছে। তাহলে এই যে ব্লক বিটা রয়েছে, ব্লক বি এর এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 60 ডিগ্রি। তার মানে আমি কি বললাম, এইখানে পুলিটা এরকম ছিল, এইখানে পুলিটা, আজকে ডায়াগ্রামগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে, এখানে পুলিটা এরকম ছিল, তাহলে এই এন্ডে ব্লক ভি, তার মানে এটা যখন গ্রাউন্ড লেভেলে আসছে, এই ব্লকটা যখন গ্রাউন্ড লেভেলে আসছে তখন এটা ভি, তাহলে কানেক্টেড এই এন্ডে কত হবে, 2v, কারণ টোটাল স্ট্রিংটার একটা পুলি মুভ করলে পুলির যে মুভমেন্ট রেশিও আছে প্রোভাইডেড স্ট্রিং পাসিং ওভার দ্য পুলি ইজ ফিক্সড অ্যাট এন্ড, সো ইট উইল বি মুভিং ডাবল অ্যাট দ্য আদার এন্ড, তাহলে এই এন্ডে 2v হবে। কিন্তু আমার এর অ্যাকচুয়াল যে ব্লক বিটার ডিসপ্লেসমেন্ট তো এইদিকে হচ্ছে না, এর ডিসপ্লেসমেন্টটা আমাকে এইদিকে দেখতে হবে, তাহলে এইটা যদি 2v হয়, এটা 60 ডিগ্রি, তাহলে এই দিকে ব্লক বি এর অ্যাকচুয়াল ভেলোসিটিটা তো ব্লক বি দিকে, তাহলে এই ভিবিটা কত হচ্ছে, 2v ইন্টু cos 60, তাই না? এটা 60 ডিগ্রি তো না, এক মিনিট আমার গন্ডগোল হয়ে গেল, দাঁড়াও মেটাই। আমি এটা কি দেখেছিলাম যে এইখানে এই ব্লক বিটার যে ভেলোসিটিটা, এটা যদি আমি এইদিকে ভিবি নিই, তাহলে ভিবির রিজলিউশন আমাকে করতে হবে এইদিকে কস এদিকে সাইন, তার মানে আমার 2vটা হয়ে যাবে, এই ভিবিটাকে দিয়ে ভাঙতে হবে, তাহলে 2v উইল বি ইকুয়াল টু ভিবি cos 60। কারণ আমি কি বলেছিলাম যে সবসময় মুভিং ব্লকটাকে স্ট্রিংয়ের দিকে রিজলভ করতে হবে, তাই না? তো ব্লকটা মুভ করেছে এদিকে, তাহলে এই ভেলোসিটিটাকে রিজলভ করতে হবে কোন দিকে, স্ট্রিংয়ের দিকে, আর স্ট্রিংয়ের মুভমেন্টটা এন্ডে কত, 2v, তাহলে 2v উইল বি ইকুয়াল টু দ্য রিজলভ কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক। Velocity of the block is this way, but string is connected this way. String at this end we can observe it to be moving 2v. This is given 60 degree. তাহলে ব্লক অফ ভেলোসিটি বি এটাকে রিজলভ করলে এদিকে কত দাঁড়াবে, vb cos 60, আর এদিকটা দাঁড়াবে vb sin 60। তাহলে আমাদের কি কনসেপ্ট হলো যে vb cos 60 will be equal to 2v, তাহলে সেটাই করলাম, 2v is equal to vb cos 60, cos 60 মানে হাফ, তাহলে এটা হয়ে গেল vb/2, তার মানে আলটিমেটলি আমার ভিবিটা কত দাঁড়ালো, ভিবি দাঁড়ালো 4v, বুঝতে পেরেছো?
তার মানে ভেলোসিটি অফ দ্য ব্লক বি হয়ে গেল 4v কখন, যখন আমার ব্লক এটা ভি ভেলোসিটিতে স্ট্রাইক করছে। when block A is striking the ground with velocity v, at that time block B is moving horizontal with velocity 4v। তার মানে এটার কাইনেটিক এনার্জি গেইন হয়েছে, এটার কাইনেটিক এনার্জি গেইন হয়েছে, আর এটার পোটেনশিয়াল এনার্জি লস হয়েছে। গট মাই পয়েন্ট? therefore energy conservation, use energy conservation, এনার্জি কনজারভেশন করলে আমরা কি পাবো? আমরা পাবো লস ইন পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি of both the blocks. Second block, that is block B, is of mass 3m and its velocity is 4v. Loss in kinetic energy, loss in potential energy of the block A, that is equal to gain in kinetic energy of the block A plus gain in kinetic energy of the block B. তার মানে সব মিলিয়ে দাঁড়ালো আমার এম আমি থ্রু আউট ক্যান্সেল করে দিতে পারি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 2gh 2টাকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, এদিকে ভি স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 16 ইন্টু 3 48 ভি স্কোয়ার, তাই না? ওটা তো 4v হোল স্কোয়ার আছে, তাহলে 16 ভি স্কোয়ার 16 ইন্টু 3 48, তার মানে দিস ইজ ইকুয়াল টু 49 ভি স্কোয়ার। তার মানে ভি স্কোয়ার হয়ে গেল 2gh বাই 49। এই কারণেই দেখো ওখানে 49/5 এর ভ্যালু দিয়েছিল, 2 ইন্টু 10 h ইজ 49/5 আর এদিকে 49 তো রয়েছে, সো দ্যাট দিস 49 গেটস ক্যান্সেলড আউট, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, সো ভি ইজ ইকুয়াল টু 2 meter per second. So the particle A will strike the ground, particle A will strike the ground with a speed of 2 meter per second. বুঝতে পেরেছো? It is saying that there are two springs have negligible masses and spring constant of S1, that is this is spring S1, this is spring S2, whose spring constants are assumed to be K1 and K2, so K1 is 1/3 that of K2, right? When block is being hanged from the springs as shown above, as shown in the figure, the springs slowly come to equilibrium again. Find the ratio of the potential energy stored in S1 to that of S2. When the block is attached, when a block is attached to the lower end of the spring S2, it slowly reaches to the equilibrium. Then find the ratio of the potential energy of S1 to S2. কত হবে? আবার রিপিট করে বলছে, এখানে অ্যারেঞ্জমেন্টটায় দুটো স্প্রিং সিরিজে অ্যাটাচ রয়েছে। ধরো এটা একটা ব্লক অফ মাস এম, এই অ্যারেঞ্জমেন্টটায় দুটো স্প্রিংয়ের যে স্টিফনেস তার একটা রিলেশন দিয়েছে। K1 এর ভ্যালুটা কত দিয়েছে? 1/3 অফ K2। K1 এর ভ্যালুটা দিয়েছে কত? 1/3 অফ K2। তো যদি K1 এর ভ্যালুটা 1/3 অফ K2 হয়, তাহলে মাসটা অ্যাটাচ করার পর যখন এটা ইকুইলিব্রিয়াম আসছে, তখন দুটোর পোটেনশিয়াল এনার্জি রেশিও কত? দুটো স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জির রেশিও কত? হ্যাঁ, ওটা মাসলেস।
ওটা একটা জয়েন্ট, একটা হুক বা এরকম ভাবতে পারো, যেটা দুটো স্প্রিংয়ের সাথে। খুবই সিম্পল কোশ্চেন এটা সকলের করতে পারা কথা, তাই না? দেখো আমরা তো জানি না যে যখন ইকুইলিব্রিয়াম আসছে কোনটায় কত এক্সটেনশন, জানি কি? জানি না। তা আমি যদি ধরে নিই যে let x1 and x2 be the elongations, x1 and x2 be the elongations of s1 and s2 at equilibrium, ঠিক আছে? তাই তো দিয়েছে, অ্যাট ইকুইলিব্রিয়ামের কন্ডিশন দিয়েছে। তাহলে s1 s2 যখন অ্যালং উইথ দ্য মাস m যখন ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে আমরা এই যে দুটো স্প্রিংয়ের যে জয়েন্টটা দেখছি, এইখানে ধরো এই তো অ্যারেঞ্জমেন্টটা, এই স্প্রিংটা ধরো x1 ইলংগেটেড রয়েছে, তাহলে এইটা ফিক্সড এন্ড, তাহলে এখানে স্প্রিং ফোর্সটা কত হবে? k1 x1। আর এইদিকে নিচে ধরো এটাও একটা ইলংগেশনে রয়েছে x2, এটা মাস m, তাহলে এখানেও অ্যাক্ট করবে তো k2 x2, এই এন্ডেও k2 x2 কি, হ্যাঁ কি না? এদিকে ওয়েটের mg আমরা জানি না mটা কত, বাট অ্যাটলিস্ট উই নো ওয়ান থিং, অ্যাট দ্য জাংশন অফ দ্যাট জয়েন্ট, at the joint of two springs, দুটো স্প্রিংয়ের যে কন্ট্যাক্ট পয়েন্ট, যেখানে একজন আরেকজনকে হোল্ড করছে, ঠিক আছে? যেখানে একজন আরেকজনকে হোল্ড করছে সেই জায়গাটায় আমরা লিখতে পারি তো k1 x1 is equal to k2 x2। তার মানে আমরা এখান থেকে রিলেশন লিখতে পারি যে k1 বাই k2 ইকুয়ালস টু x2 বাই x1, k1 বাই k2 ইজ ইকুয়াল টু x2 বাই x1। তাহলে এনার্জি রেশিও আমরা লিখতে পারি us1 to us2 is equal to half k1 x1 square divided by half k2 x2 square, হাফ ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের কাছে থাকলো k1 বাই k2 ইন্টু x1 বাই x2 হোল স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে x1 বাই x2 করে দিই, উল্টে দিই, তাহলে ওটা কত হবে? k2 বাই k1, তাহলে ওটা হয়ে যাবে k2 বাই k1 হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি k1 বাই k2 আর এখানে k2 বাই k1 হোল স্কোয়ার, তাহলে ফাইনালি এটা কি দাঁড়াচ্ছে? k2 বাই k1। আর দেখো এখান থেকে আমরা k2 বাই k1 জানি, দ্যাট ইজ 3। এই রিলেশনটা যেটা দিয়েছিল, ফ্রম দিস রিলেশন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট k2 is equal to 3k1। তাহলে potential energy ratio in the two springs S1 and S2 at equilibrium is coming 3:1 when the mass pulls the arrangement and reaches the state of equilibrium। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তা আমি এখন একটা কোশ্চেন দিচ্ছি, যেটা তোমরা করে আমাকে পাঠাবে, কেমন সলভ করে। এর আগে আমি অলরেডি ওয়ার্ক ফর এনার্জি দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছি তো অ্যাপে, আমি ওয়ার্ক ফর এনার্জি দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছি তো, দুটো হয়ে গেছে কি হয়নি এখনো? বলো, দুটো অ্যাসাইনমেন্ট কি সলভ হয়ে গেছে? যে দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছি, এটা হলো ডায়াগ্রাম। তাড়াতাড়ি করো, অবজেক্টিভটা হয়েছে, সাবজেক্টিভটাও তাড়াতাড়ি করো। প্রচুর অঙ্ক তো, আমি প্রচুর অঙ্ক দেবো, আরও অ্যাসাইনমেন্ট রেডি হচ্ছে, সেগুলো পাঠাবো। এটা হলো ডায়াগ্রাম। ল্যাঙ্গুয়েজটা বলছি, লিখে নাও। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, ইন দিস সিস্টেম দ্য ফোর্স এফ দ্যাট শুড বি অ্যাপ্লাইড টু দ্য আপার কিউব, মানে আপার ব্লক m1
to keep it at rest, for which the lower one just lifts after the force is removed. What should be the force F that is applied on M1 so that the system is at rest, to keep the system at rest, so that once the force F is removed, the lower mass, that is M2, will just lift from the surface of contact, just leave the surface of contact. Okay, that means for what value of F, we can keep the system at rest, and as soon as the force is removed, as soon as the force is withdrawn, the lower mass M2 jumps from the surface, lift the surface, leave the surface of contact. So that what should be that value of force F for which this is possible? So this is your homework, right? এটা আমাকে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে।